মানব জীবনে চলার পথে কম বেশি ভুল সবাই করে, কিন্তু কেউ কম করে, কেউ বেশি করে। কিন্তু ভুল করার একটা মাত্রা থাকা দরকার। শ্বশুর হঠাৎ করে আমাকে যে ধরনের প্রপোজ করে বসলো, আমি তার কথায় একটু কেমন যেন অবাক হয়ে গেলাম। তার মুখের দিকে তাকিয়ে বললাম, বাবা, আরে আমি না আপনার পুত্রবধূ। আপনি কি ভুলে গেছেন নাকি আপনি মাথা কোনো কিছু কাজ করছে না? শ্বশুর বলল, রীতা, তুমি যে আমার পুত্রবধূ এটা কি নতুন করে আমাকে জানতে হবে? তবে বলি কি, সবই তো ঠিক আছে রে বাবা। আমার ছেলেটা আজ 3টা বছর বিদেশ যাওয়া হয়ে গেল। ওর মাটাও বেঁচে নেই। মা হারা ছেলে কি করে প্রবাসে পড়ে আছে, ওর জন্য মায়া হয়। এদিকে তোমার দিকে তাকালো আমার ভীষণ মনের কাছে কষ্ট লাগে। এই জন্য এই কথাটা বলেই ফেললাম। না বলে আর কি করব? আর এই সংসারে আমি ছাড়া তোমাকে বলার আর কেই বা আছে বলো? আমি বললাম, তাই বলে আপনি আমার শ্বশুর, আপনি আমাকে এই কথা বলতে পারেন না। এটা কখনো আপনার কাছে আমি আশা করতে পারিনি। আমি কিন্তু আপনার এই কথায় খুবই মনে করছি। যা হোক, যা বলছেন তা বলছেন, মানুষ মাত্রই ভুল। আর কখনো যেন আপনার মুখে এই ধরনের কথা না শুনি। তখন শ্বশুরমশাই বললেন, এ কেমন কথা বলছো তুমি? আমি কি তোমার সাথে এই ধরনের কখনো এত কর্কশ ভাষায় কথা বলছি? একটু নাই বলে ফেলেছি। ভুল তো মানুষই করে, তাই বলে কি সেটা একটু মেনে নেওয়া যায় না? এত ভাবে বলছো যেন কি না কি হয়ে গেল। আমি তখন বললাম, দেখেন, কথার একটা মাত্রা থাকে। তবে আপনি যা বলছেন সেটা মানে কোনো রকম ভাবে মানানসই নয়, বেমানানসই। আর এটা আমার বেলায় খাটে না। একটু নিজের বিবেকের কাছে প্রশ্ন করে দেখুন, আপনি কাকে কে বললেন? বরং এটা স্বীকার করুন যে আপনি ভুল করছেন। তখন শ্বশুর বলল, আচ্ছা নাও, এবারকার মতো না হয় আমি ভুলই করছি। শ্বশুর বলল, তোমার কাছে আমাকে ক্ষমা চাইতে হবে। এটাও আমাকে দেখতে হলো। ঠিক আছে, ভুল করছি, ক্ষমা করে দিও। নেক্সটে কখনো তোমাকে আর ভালো মন্দ কিছুই বলবো না। তোমাদের আজকাল একটা কিছু বলাও যায় না, তোমরা হঠাৎ করে সেটাকে মনের মধ্যে নিয়ে বসো। আজকাল যা যুগ জামানা পড়েছে না, আজকাল ছেলে মেয়েদের কিছু বলাই যায় না। আমি বললাম, বাবা, দেখেন তো কত মধুর সুরে আপনাকে আমি ডেকেছি। আপনি না আমার শ্বশুর, ভিত্তি তুলল। আর সেই আপনি কি কথাটা বলেছেন, একটা বার কি কথাটা ওজন করে দেখেছেন? তখন শ্বশুর বলল, আচ্ছা নেও নেও, আর বলতে হবে না, বারবার একই কথা রিপ্লাই করছো। আমি বললাম, ঠিক আছে, নিজের ভুলটাকে যেহেতু বুঝতে পারছেন, ধন্যবাদ। নেক্সটের জন্য আর কখনো এই ধরনের ভুল না হয়। এই বলে তাকে সমঝোতে রাখার চেষ্টা করলাম, কারণ আমার শাশুড়িটা বেঁচে নেই। আমার বিয়ের ঠিক 1টা বছর পরে আমার শাশুড়িটা মারা যায়। সে অনেকদিন রোগে শোগে বিছনাতে পড়েছিল। উপরওয়ালা তাকে খুব সহজে নিয়ে গেছে। কিন্তু আমার শ্বশুরটা না, মুখে ছাগলা দাঁড়িয়ে আছে। মানে এভাবে আমি বলতাম না। তার যে আচরণ, তার যে ব্যবহার, আমি তার মেয়ে যোগ্য, অথচ সে আমাকে এমন একটা প্রপোজ করেছে, এমন একটা কথা বলেছিল যেটা আমার কাছে একদম বেমানানসই। আমি বলতে পারবো না বন্ধুরা। তারপরে শ্বশুরকে সংযত রাখার চেষ্টা করলাম, এদিকে স্বামীর মন জুগিয়ে চলতাম। হঠাৎ করে একদিন স্বামী আমাকে প্রশ্ন করলো, রীতা, বাবা কি তোমার সাথে কখনো কোনো শাসন বারণে রাখে? মানে কোনো তোমার তার কথা কি কষ্ট হয় চলতে ফিরতে? আমি বললাম, না, তোমার বাবার কথা আমার চলতে ফিরতে কষ্ট হবে কেন? আমার শ্বশুর মানে সে আমার পিতৃ তুল্য, সে আমার বাবা। আমি তাকে যথেষ্ট শ্রদ্ধা ভক্তি করি, সম্মান করি। তার সেবা যত্ন আমি সবসময় নিয়ে যেতে থাকি। কখন তার গোসলের পানি ব্যবস্থা করে দেয়া,
তার ঠিকঠাক মতো 3 বেলা খাওয়ার আয়োজন করে দেয়া, তার পোশাক আশাক অগোছালো থাকে সেগুলোকে গুছিয়ে রাখা, সব মিলে আমি পরিপাটি করে রাখি। সেদিক দিয়ে তুমি নিশ্চিত থাকতে পারো। তখন আমার হাজব্যান্ড বলল, রিতা, আমার মাটা চলে গেল, এমনই একটা কপাল নিয়ে আসলাম প্রবাসে, শেষ দেখাটাও আমি দেখতে পারলাম না। আমার আসার বয়স যখন মাত্র 1 বছর হলো, তখনই মাটা আমাদের ছেড়ে চলে গেল। ভাগ্যের কি নির্মম পরিহাস। এই জন্য আমার প্রবাসটা, জীবনটা একদম পছন্দ নয় আগে পরের থেকেই। তবু দেশে যে শিক্ষিত থাকা অবস্থায় কোনো কর্ম জুটল না, কি করব না এসে। বিয়ে শাদী করেছি, আসলে এই কাজটা আমাকে আগে করাই উচিত ছিল। এখন তোমার মতো একটা সুন্দরী রমণী যুবতী বউকে বাড়িতে একলা ফেলেই যে প্রবাস জীবনে পড়ে আসি, এটা খুব একটা ভালো জীবন না গো, খুব কষ্টের জীবন। তবুও যে 2-1 বার বিদেশ করে আর যাব না, কিছু টাকা পয়সা হয়ে গেলে দেশে দাঁড়িয়ে যাব। আর বাবার জমানো যা টাকা আছে সেটা থাক না, সেটা আমি বাবার একটা ছেলে, সব তো ভবিষ্যতে আমারই হবে। আমি বললাম, হ্যাঁ গো, একটু বুদ্ধি ভালো করে মনোযোগ দাও কাজে, কাজে মনোযোগী হও, ঠিকঠাক মতো টাকা পয়সা উপার্জন করো, টাকাকে ধরে রাখার চেষ্টা করো, সৎ পথে চলার চেষ্টা করো। উপরওয়ালা তোমাকে ভালোভাবে দেশে ফেরত নিয়ে আসুক, তারপরে দেখবে আমাদের ভবিষ্যৎটা তখন উজ্জ্বল হবে। সংসার করতে গেলে আগে দরকার টাকা, টাকা ছাড়া কিছুই মেলে না। তবে আমার একটু কষ্ট হয়, তুমি আমার প্রাণের স্বামী, তোমাকে যে কথা বলতেই পারি, আমার খুবই কষ্ট হয়। কারণ বিয়ে করে কটা দিনই বা আমার সাথে সংসার করলে, আমাকে সময় দিলে, টুকুস করে তো প্রবাসে পালিয়ে চলে গেলে। কিন্তু স্বামীকে কাছে পেয়েও এই যে দূরে রাখার যে একটা কষ্টের যন্ত্রণা, এটা একটা বিবাহিত মেয়েই বোঝে যার স্বামী বিদেশ আছে। এখন আমি ক্ষণে ক্ষণে হারে হারে এটা বুঝতে পারি গো। তাই খুব খারাপ লাগে, কিন্তু খারাপ লাগলেও তুমি নিশ্চিন্ত থাকো, আমার সতীত্বকে খুব কঠোরভাবে ধরে রাখবো। কারণ আমার বাবা মা আমাকে শিক্ষিতও করেনি, আমাকে চরম আদব কায়দার সাথে মানুষ করেছে। দোয়া করবে এটা যেন অটুট রাখতে পারি। তখন আমার স্বামী বলল, হ্যাঁ রিতা, এটা আমি জানি, তোমার উপরে আমার দৃঢ় বিশ্বাস আছে, কারণ তুমি সে ধরনের মেয়ে না। আমি তোমাকে এই জন্যই এতটা ভালোবাসি। দেখো না, প্রতিদিন একটু কথা না বললে আমার পেটের ভাতই হজম হয় না, যেন তোমার সাথে আমার কথা বলতেই হবে। এইভাবেই আমার হাজব্যান্ড খুব আদবের সাথে তার মনের ভালোবাসা আমার সাথে বিনিময় করত মোবাইলে। প্রবাস জীবন তো। আর এদিকে শ্বশুর, সে বেটার কথা আর কি বলবো, তার ছেলেকে তো আর একথা বলা যায় না। সে সুযোগ পেলেই যেন একটা কিছু বলে বসে, কিন্তু সেই গুড়ে বালি, সেই দিক দিয়ে আমি খুব কঠোর আছি। তবুও পুরুষের মন বলে কথা, তার যেহেতু বউ নেই, তার মনে কখন কি বলে বসে, কি হয়ে যায় কে জানে। তবে নিজের প্রচেষ্টায় যতদূর পারি নিজেকে সংযত রাখার চেষ্টা করব। এইভাবে শ্বশুর আমি একই সংসারে একই ছাদনার তলে দিনের পর দিন বাস করতে লাগলাম। হঠাৎ করে একদিন আমি গভীর ঘুমিয়ে আসি, খুবই গভীর ঘুমে। তার মানে বন্ধুরা, আমার স্বামীর সাথে কথা বলা শেষে আমি মোবাইলে একটু ফেসবুক, একটু এদিক সেদিক, একটু চলাফেরা, মানে ভিডিও এটা ওটা দেখার পরে একটু রাত হয়ে যেত। একা একা একটা রুমে কি করব, ভালো লাগতে মতো। এভাবেই সময়টাকে কাটাই। যখন চোখে ঘুম আসতে তখন আমি নিভোরে ঘুমিয়ে পড়তাম। কিন্তু রাত প্রায় তখন 2 বা 2:30 হবে। এইরকম একটা টাইমে শ্বশুর হঠাৎ করেই একটা বাহানাতা দেখায় দিল আমারে। বলছে, বৌমা বৌমা, মানে খুব দ্রুত এসে আমার দরজায় নক করছে। সে কয়েকটা ডাক দিছে। তারপরে আমি ঘুম থেকে জাগ্রত হই, চোখটা কোনোরকম খুলেই বলছি, কি ব্যাপার বাবা, কোনো প্রবলেম হলো নাকি? কি আপনার শরীর খারাপ হয়েছে, অসুস্থ আপনি, হঠাৎ এভাবে রাখছেন? তখন বলছে, হ্যাঁ তুমি একটু দ্রুত উঠে দরজাটা খুলে দাও তো। আমি তখন ভাবলাম হয়তো কি না কি হয়েছে,
সেও অর্ধবয়সী মানুষ, তার তো বয়সটা প্রায় 50-52 কাছেই চলে গেছে। হয়তো এই বয়সে হঠাৎ করে তার সমস্যা হওয়াটাই স্বাভাবিক। তাই তাড়াহুড়ো করে কোনো রকম করে যে অবস্থায় ঘুমিয়েছিলাম ঠিক ওই অবস্থায় তার সামনে গিয়ে দাঁড় হয়ে বলছি, লাইটটা জ্বালিয়ে তার সামনে দাঁড় হলাম আর বলছিলাম, কি হয়েছে, এত অস্থির বোধ করছেন কি? ওরা চোর ডাকাত বাড়ি ঢুকছে নাকি আপনার কিছু হলো? তখন শ্বশুর বলল, আরে বাবা, ডাকাত তো ঢুকুনি, চোরও ঢুকুনি, আমার তোল পেটে না প্রচুর ব্যথা করছে আর আমি ঘুমাইতে পারছি না। আমি জানি এটা গ্যাসের ব্যথা, গ্যাস্ট্রিক হয়েছে, কিন্তু আমার ঘরে যে গ্যাসের ওষুধ কিচ্ছু নাই। আর আমি জানি তুমি একটু মোটাসোটা ভারী মানুষ, তো তোমার তো একটু গ্যাস হয়, আর গ্যাসের বড়ি বা এমনি নে এক্সট্রা ওষুধ তোমার ঘরে এক্সট্রা থাকে, কখন কি লাগে না লাগে। আমার ছেলে তো আর বাড়িতে থাকে না, এই জন্য কখন থেকে তোমাকে ডাকাডাকি করছি। আমার একদম ব্যথা সহ্য হচ্ছে না, সে অনেক সময় ধরে এই ব্যথাটা। কি করবো, আমার সেবা যত করার মতো তো আর তুমি ছাড়া কেউ নেই। তখন আমি বললাম, আচ্ছা ঠিক আছে, আপনি ঘরের মধ্যে এসে বসুন। তারপরে শ্বশুরকে এক গ্লাস জলের সাথে একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাইয়ে দিয়ে বললাম, একটু রেস্ট নেন, ঠিক হয়ে যাবে। তারপর সে কিছু সময় বসে বড় বড় 2টা ঢাক তুলে বলছে, হ্যাঁ গোমা, ওষুধটা খুব ভালো, একটু গ্যাস কমছে, আজকে তাছাড়া একটু তেলে ভাজা জিনিস খাইছি তো, এই জন্য গ্যাস্ট্রিকটা একটু বেশি দেখা গেছে। আমি বললাম, ঠিক আছে, এখন কি আরাম লাগছে? যদি আরাম লাগে তাহলে সোজা ভদ্র ছেলের মতো যান, আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন। আমার চোখে প্রচণ্ড ঘুম। তখন শ্বশুর বলল, বৌমা, আমি ঠিক শিওর হতে পারছি না, কারণ আমি আমার রুমে যাওয়ার পর যদি আবারও এরকম হয়ে যায়, আবার তুমি যদি গভীর ঘুমে ঘুমিয়ে পড়ো, তখন তো তোমাকে ডেকে আমি জাগাইতেই পারি না। সেই দরজার কাছে কখন থেকে তোমাকে ডাকাডাকি করছিলাম, তুমি যে এতটা গভীর ঘুমে ঘুমিয়ে যাও। বাবা, আমি বললাম, তাহলে আপনি কি করবেন? আপনি কি এখানেই ঘুমাবেন? বলছে, যদি আর রাতের আর কগুন তাই বা বাকি আছে, তাছাড়া যদি আবারও এরকম হয়, আমি নড়েও শুতে পারছি না, আমার পেটের যে যন্ত্রণা ব্যথা আমি বুঝতে পেরেছি। সে যেন মুখ চুখ কেমন কাঁচর মুচর করে খুব কাকন্দ করে আমার কাছে নার্ভাস হয়ে আকতি মিকতি করে বলতে লাগলা এখানে থাকার জন্য। আমি দেখলাম যে থাক, এত করে যখন বলছে, তারপরে বললাম, ঠিক আছে, তাহলে আপনি খাটের উপরে ঘুমিয়ে পড়ুন, আমি ফ্লোরে আর ঘুমাবো না, আমি সোফার উপরে কোনো রকম পাটা মেলে রাতটুকু পার করে দিই, যান। এই বলে আমি তার রুমটা আটকা দিয়ে এসে আমি আমাদের দরজাটা ভিতর থেকে লাগিয়ে তাকে উপরে শোয়ার মতো সুযোগ করে দিলাম। সে খাটের উপরে ঘুমাইতে লাগলো, আর আমি আমার সোফার উপরে পাটা মেলে ঘুমানোর চেষ্টা করলাম। কিন্তু আসলে রুমের মধ্যে যখন অন্য কেউ প্রবেশ করলো, তখন কে চোখে অতটা ঘুম আসে? আমি একটা সাবালিকা যুবতী মেয়ে, মনের মধ্যে কেমন যেন হচ্ছিল। তাছাড়া ওই সেই দিনের কথা আমার বারবার মনের মধ্যে ওই সময় ভেসে উঠছিল। যার মনে এই কথা আছে তাকে রুমের মধ্যে আমি শোয়াই রাখছি, কি করে আমি এখন নিরুপায় হয়ে ঘুমাবো? চোখে ঘুম আসলো না, চেষ্টা করলাম, তবু ঘুমের ভান করেই পড়ে থাকলাম। কিন্তু এদিকে দেখি শ্বশুর এদিকে কাত ফিরে শয়, কিছু সময় পর দীর্ঘ নিঃশ্বাস ফেলে আবার ওদিকে কাত ফিরে শয়। ভাবছিলাম বেটা এখনো ঘুম আসছে না, কম আসেনি। হঠাৎ করে ছোট কণ্ঠে বলে উঠলাম, কি হলো, আপনার কি আবারও এরকম শরীর খারাপ লাগছে? কিছু দিতে হবে? সে বলল, না বৌমা, একটু আরামই লাগছে, কিন্তু এখানে শুয়ে বড় একলা একলা লাগছে। তখন আমি বললাম, তো আপনার সাথে কোথায় পাবো? এটা শাশুড়িকে নিয়ে আসলেই তো পারেন, এভাবে নিজেকে আর কত কষ্ট দেবেন? আপনার তো এখনো যথেষ্ট সময় আছে সংসার করার, কেন এই সমস্ত ভুল কাজ করেন আপনারা? হয়তো বললে বলবেন, এই সংসারের মনে হয় কাজকর্মের চাপ আমার উপর বেশি পড়ে যাচ্ছে, তাই এই কথা বলছি না। আমি এই জন্য বলছি না, আমি আপনাকে আগে পরের থেকে বলে আসতেছি শুধু আপনার সেবা যত্নের জন্য। এই যে এই গভীর রাত্রে আপনি আমার কাছে এসে এত ডাকাডাকি করছেন, আমার সুন্দর ঘুমটাকে ভাঙায় দিলেন। শুধু তাই না, আমি যদি ঘুম থেকে জেগে না উঠতাম, আপনার এই পেটের ব্যথার কি হতো এই রাত্রে?
মানুষের কখন কি হয় না হয়, এই জন্যে বলি কি আপনার তো এখন একটা পাশে সেবাকারীর দরকার প্রতিনিয়ত। আমি আপনার সংসারে এমন কোনো কাজ নেই যে সেটার জন্য বলছি। তখন শ্বশুর বলল, বৌমা তুমি আমাকে এইরকম কথা বললো না। আমি পরের মেয়েকে আমার বাড়িতে নিয়ে আসার চিন্তা ভাবনা আর করছি না। যদি করেও থাকি, আমার ছেলেটা যখন প্রবাস থেকে একদম দেশে বসে যাবে তখন দেখব। ততদিন এমনিতেই থাকি বাড়িতে। তুমি আমার সামনে কি সুন্দর ড্যাং ড্যাং করে চলাফেরা করো, ওটা দেখলে আমার মনটা না ভীষণ আনন্দ উৎফুল্লে ভরে যায়। আমি তখন টাস করে উঠে বসে পড়লাম। বললাম, কি বলছেন আপনি? আমাকে দেখলেই আপনার মন ভরে যায়? আরে কি আজব ব্যাপার, আমাকে এমন দেখে কি আপনার মন ভরে? তখন বল, ও তুমি বুঝবে না বৌমা, ও তো আর বোঝার মতো সময় হয়নি। মনের মধ্যে অনেক কষ্টে চাপিয়ে রেখে তুমি আমাদের সংসারে পড়ে আসো। তুমি কঠিন একটা মানুষ, কিন্তু বৌমা আমি কিন্তু তোমার কষ্টটাকে অনুভব করতে পারি, বুঝতে পারি। ধরো তোমার শাশুড়ি নেই, যতটুকু কষ্ট আমি পাচ্ছি, কিন্তু আমার ছেলেটা তোমার জীবনে থাকার পরেও তোমার কাছে চলনি, সে তো প্রবাসে আসে, তাহলে তোমার মনের মধ্যে ঠিক একই কষ্ট হচ্ছে। এটা ভেবেই সেদিন ওই কথাটা বলেছিলাম। তুমি আমাকে উত্তম মাধ্যম কত কথা শোনালে, তার কি করে বলবো। তখন আমি বললাম, আচ্ছা বলুন তো, আমাকে দেখতে আপনার কেমন লাগে? মানে আমি শ্বশুরকে একটু বাজানোর চেষ্টা করলাম, দেখি তার ইচ্ছাটা আসলে কি, তার উদ্দেশ্যটা আসলে কি। এটা তো আমার কাছ থেকে পরিপূর্ণ খোলাসা হতে হবে, ক্লিয়ার হতে হবে। তাই চোখখান বন্ধ করে বলছি, বলুন তো আমাকে দেখলে আপনার মনের মধ্যে কি এমন জাগে, কি বলে আপনার মন? এতই ভালো আপনার আমাকে দেখে, আপনার এতটাই ভালো লাগে? আমার কি এত ভালো লাগে আপনার? যখন শ্বশুর যেন হুট করে এই কথা বলতেই যেন একটা সুযোগ পেল, বেটা উঠে বসেই বলছে, তাহলে শোনো রীতা, তুমি যখন সকালে উঠোন ঝাড়ি দাও, পরে উঠে এই রান্না বান্নার কাজে ব্যস্ত হয়ে যাও, এই যে বাড়ির মধ্যে চলাফেরা করো না, তখন আমি তোমাকে দেখে না আমার প্রাণটা জুড়িয়ে যায়। আমি তখন বললাম, ও তাই তো, আর কি কি হয় শুনি? তখন সে বলতে লাগলো, শুধু তাই না রীতা, সারাটা দিন যে তোমাকে এই যে আমি চোখ ভালো করে তোমার দিকে, মানে চোখটা একদম মিলে দেখি, এমনভাবে দেখি যেন রাত্রে শোয়ার সময় তুমি আমার কল্পনার জগতে তোমার চেহারাটা ভাসে। তোমাকে আমার এতটাই ভালো লাগে। ভাগ্যিস কপাল দুর্গুণে আমার ছেলের পছন্দ আছে। আর আমার কপালটা এমনই, ধরো একটা কথার কথা বলছি, তুমি আমার কিছু মনে করো না। আমি বললাম, ঠিক আছে আমি মনে করছি না, আপনি বলুন, আপনার যত মনের কথা আছে আর সব শুনবো, বলুন কার কে মনে চায়। তখন আবার বলতে লাগলো, শোনো রীতা, আমি আসলে আমার কপালটাই পুরা। যদি সে জন্মে তোমার সাথে আমার আগে দেখা হতো, তাহলে সে সেখানে তো দূরে থাক, আমি তোমাকে আমার জীবন সঙ্গিনী করতাম। কিন্তু যার সাথে যার লেখন থাকে, একটা মানুষ হিসাবে যদি তুমি বলো, তাহলে আমি তোমাকে এই মন প্রাণ দিয়ে ভালোবাসি। একটা ভালো মানুষ, একটা সুন্দরী মেয়ে যদি বলো, আর যদি বলো সম্পর্কের কথা, তাহলে তো ওই যে যেখানে বাধা, আমি শ্বশুর আর তুমি বৌমা, এখানে তো ফ্যাক্ট। এই জন্যই তো মুখে আসলে অনেক কথা বলতে পারি না। আসলে আগে পরে থেকে আমি আমার একটু আবেগময়ী, আমার মনের মধ্যে অনেক কথা তৈরি হয়, কিন্তু তোমাকে বলতে পারি না, বিবেকের কাছে হেরে যাই আমি। কিন্তু বেলা শেষে যখন রাত হয়, আমি বিছানাতে ঘুমাইতে গেলে সারাটা দিন তোমাকে কোথায় হাসতে দেখেছি, কোথায় দাঁড়িয়ে দেখেছি, তোমার হাতের এক গ্লাস যখন পানি নিয়েছিলাম সেই সময় তোমার মুখের দিকে এক নজর তাকিয়েছি, তাকানোর মতো করেই তাকিয়েছিলাম, যেন আমার অন্তরে গেঁথে গেছে। সেটাকে আমি আয়না করে ধরে রাখি আমার স্মৃতির পাতায়, যেন সেটা কল্পনার আয়নাটা আমি যখন বিছানাতে শুয়ে পড়ি, তখন কল্পনার আয়নার জগৎটা একদম পরিষ্কার, আমি তোমাকে সেখানে দেখতে পাই। তুমি সারাটা দিন যা যা করছো আমার ভিতরে যেন কেমন একটা রেকর্ড হয়ে থাকে। আমি তোমাকে এতটা ভালোবাসি, একটা সুন্দরী মেয়ে হিসাবে, একটা সত্যকারের মানুষ হিসাবে।
কিন্তু সম্পর্কের কথা বলছি না। খুব আমার ভালোবাসার মধ্যে একদম খাদ নেই। তুমি আবার অন্যভাবে নিতে পারো, কারণ তুমি আবার আমাকে একটু শাসন পালন করো তো। আমি আবার একটু ভুলভাল বললে তুমি আবার বকবে, এই জন্যই তো সাহস পায় না, বোঝো না তুমি? আমি বললাম, ও হো হো, তাই আপনার সাহস হয় না? কেন সাহস হয় না? কেমন মানুষ আপনি? আপনার তো ছেলে মানুষ, বুকের মধ্যে কোনো কিছু বলতে সাহস লাগে। ধরুন আপনার ইয়াং জীবনে আপনার ছেলের সাথে হয়তো আমার মিলেনি, তাহলে আপনার সাথে আমার হয়তো সেই জুটিতে মিলে গেছে, তাহলে তো আপনাকে দিয়ে আমার হতো না। কারণ আপনার বুকের মধ্যে এত চাপা কষ্ট নিয়ে আপনি কি করে থাকেন? যদি সেই কথাটা একটা ছেলে মানুষ হয়ে, একটা সাহসী যুবক হয়ে যদি কথাটা প্রকাশ করতেই না পারেন, তাহলে তো আপনি একটা কাপুরুষ। ছেলের মধ্যে তো আপনাকে ধরাই যায় না। শ্বশুর বল, কি রেতা তুমি এত বড় কথা বললে? না না রেতা, আসলে আমি তোমাকে পুত্রবধূ বলে অনেক স্নেহ করি, ভালোবাসি, এইটা ঠিক আছে, কিন্তু তোমাকে তো আমি এমন কিছু বলি না। শুধু সেই দিনও এই ভালোবাসার বহিঃপ্রকাশ করেছিলাম সামান্য মাত্র, তাতেই তুমি আমাকে যা বললে আর যা করলে, এমনকি তোমার কাছে আমার ক্ষমাটা চাওয়া লাগছে শেষ পর্যন্ত। কি করব, কি করে বলি আমি তোমাকে? মানুষ শুনলে কি বলবে? তাই হয়তো তুমি এখন আমাকে যা বলো তাই, আর কি বলবো? তাছাড়া তুমি আমাকে জানো না, চেনো না। আমিও যুবক সময় খুব সাহসী ছিলাম, কিন্তু আজকে যে তোমাকে আমার মনে এত ধরছে, কি বলবো, আফসোস হয়, খোয়ার তার কিছু নেই। ঠিক আছে রিতা, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আর ঘুমাই, আমাকে আর প্রশ্ন করো না তো। যত কথা বলো না, তত মনের মধ্যে কষ্ট বেড়ে যায়। তখন আমি বললাম, এই আপনি ঘুমাবেন না, আপনি বসে থাকুন, আপনার সাথে আজকে শেষ রাত পর্যন্ত কথা বলবো। আপনার কথা শুনতে আমার ভারী মজা লাগতেছে। এত রোমান্টিকতা আপনার মধ্যে, আর আপনার মধ্যে মনের মধ্যে এত আবেগী ভালোবাসা চাপা পড়ে আছে, তা তো জানতাম না। শুধু দেখাই যায় বাইরে থেকে আপনাকে এমন, আপনার বিয়ের ভিতরে তো ভালোবাসার এক সাগর লুকিয়ে আছে। বাহ, চমৎকার! আজকে আপনার ভালোবাসার কথাগুলো আমি জানতে পেরে আমি অবাক হয়ে যাচ্ছি। আমাকে আপনি এতটা রেসপেক্ট করেন, এতটা ভালোবাসেন, তবে এত চাপা করে রাখিছেন কেন মনের মধ্যে? বললেই তো পারেন। তখন শ্বশুর বলল, আরে আমি তো তোমাকে বলেইছিলাম সামান্য দুটো কথা, তাতেই তোমার কাছে সেদিন যা হলো। আবারও বলবো, কোন সাহসে, কোন লজ্জায় বলি বলো? কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। একটা মানুষ হয়ে একটা সুন্দরীকে ভালো লাগতেই পারে, ভালোবাসতেই পারে, সেটার বহিঃপ্রকাশ সামান্য ন্যূনতম করেছিলাম। তুমি যা বলেছিলে তাতেই আমি অফ হয়ে গেছে, আমার মুডটা যেন একদম অফ হয়ে গেছে। কি করে বলি বলো? দেখো, এই সাধনা তলে আমারও বউ নেই, তোমারও স্বামী কাছে নেই, আমি একটা ছেলে মানুষ। এমনও না যে খুব থুতথুরে বিদ্ধ হয়ে গেছি, তাও না। আমি কিন্তু সংসার করার উপযুক্ত এখন, কিন্তু তুমিও একটা যৌবনবতী জোয়ান মেয়ে। আমার ছেলেকে দূরে রেখে কি একালা দিন কাল কাটাচ্ছ? কতটা কষ্ট তোমার মনে। এই কথাটা বলতেই তুমি আমাকে কথাটা ধরে কত কথা শোনালে, আর কি বলার আছে তোমাকে বলো? তাই চুপচাপ নিজের মনের কষ্ট নিজেই রেখে চুপিচাপি চলার চেষ্টা করি। রিতা, এখনো সময় আছে, আমাকে একটু বুঝতে চেষ্টা করো। মানুষের পাশে একটু দাঁড়াতে হয়, তাদের মনকে একটু বুঝতে হয়। তখন আমি বললাম, তাই নাকি? তাহলে কি করে বুঝলে আপনি খুশি হবেন? ঠিক আছে, দেখি আপনার পাশে একটু এসে বসি, দেখি আপনার মাথাটা কই, আপনার মাথায় একটু হাতটা বুলিয়ে দিই। এই বলে সত্যি আমি অভিনয়ের চালে তার মাথায় আমার হাতটা আলতো আলতোভাবে রাখতেছিলাম। তারপরে যেন সে বলতে লাগলো, বাহ, আজকে যেন তুমি সেটাকে বাস্তবায়ন করতে চলেছ। সেই আমার স্বপ্নের রাজ্যের সেই কল্পনার সুন্দরী মেয়েটা যেন আমাকে সামনে এসে আমার মাথায় হাত বুলিয়ে ভালোবাসার বহিঃপ্রকাশ করছে। তোমার আবেগঘন ভালোবাসা না আমাকে মুগ্ধ করে তুলবে রিতা। তোমার একটা সুন্দর মন আছে, আমিও জানি, কিন্তু একটা জায়গায় তো আসলে আমরা পরিস্থিতির শিকার, সেটা যা বাস্তবে নয়।
তাই তো দুজনের পক্ষে আমাদের এটা সম্ভব না। আমি তখন বললাম, এসব কি বলছেন যাতা, ছাড়ুন তো, আমি ভীষণ কষ্টের মধ্যে আছি। দেখুন না, আপনার ছেলে 3টা বছর বিদেশ ফেলে আমাকে রেখে কি কষ্টে না রেখেছে। আমি কত কষ্টে আছি, আর আপনিও তো কষ্টে আছেন। চুপ করে আছেন কেন? ভালোবাসার বইয়ের প্রকাশ করুন, একটু দেখান আপনি আমাকে কতটা ভালোবাসেন, একটু বুঝি। এ কথা বলতেই শ্বশুর আমাকে বুকে জুড়িয়ে কি সুন্দর করে ভালোবাসলো, আর কানের কাছে ফিসফিস করে বলছিল, তোমাকে ভালোবাসার ক্ষেত্রে ঠিক নিজের মেয়ের মতো করে স্নেহ করে ভালোবাসছি, কিন্তু যখন মুখের দিকে তাকায় না, তখন মনে একটা সুন্দরীকে মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমি তখন বললাম, তাহলে আপনার ভালোবাসার প্রকারভেদ 2 রকম, তাই তো? তখন সে বলল, হ্যাঁ। কিন্তু আমি বললাম, না, এরকম ভালোবাসা আমার চাই না, যে ভালোবাসা মনের মধ্যে অনেক কষ্ট দেয়, মনকে নাড়িয়ে তোলে, আমি যার পারছি না। যান, আপনি আপনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়ুন, বোঝা হয়ে গেছে আপনার কতটুকু আপনার ভিতরে সাহস আছে। ভীরু কাপুরুষের দল। এ কথা বলতে আর কতদূর যায়। আমি তার ভালো আর তার সততা এতটুকুই দেখেছিলাম, কিন্তু তার মধ্যে যে একটা জেদ আছে, সেটা যেন সে আমাকে 1 নিমেষেই দেখিয়ে দিল। আমার কাছ থেকে সে 16 আনা তার ভালোবাসার দাবি আদায় করে নিল ওই রাত্রে। অনেক সময় ধরে আমি তাকে নিষেধ করলে সে আমাকে যেন একটা সুযোগ পেয়ে রেগে বলছিল, হ্যাঁ, তুমি আমাকে বলছো বারবার আমি ভীতু কাপুরুষ, আমি ছেলেদের মধ্যেই পড়ি না, দেখো আসলে আমি ছেলে কিনা। সে আমাকে বুঝিয়েই ছাড়ল, এমনভাবে বুঝিয়ে দিল না, আমার ভিতরে একটা স্বাদ জাগিয়ে তুলল। আমারও ভীষণ ভালো লাগছিল, কেন যে ওই মুহূর্তে সম্পর্কের কথাটা 1 নিমিষে আমি ভুলে গেছি। আমার তো এরকম কোনো কথা ছিল না। আমি নিজের মনের কাছে তো ওয়াদাবদ্ধ ছিলাম, নিজেকে খুব অটুট রাখবো। কিন্তু শেষ পর্যন্ত আমিও আবেগবশে পড়ে ঠাট্টার ছলে একই হয়ে গেল, নিজের অজান্তেই যেন। এটা আমি ভাবতেও পারছি না। পরে নিজের কাছে নিজের মনকে বুঝাইতে পারছিলাম না, খুব ঘৃণা হলো, না কি করলাম আমি। আচ্ছা, যা হওয়ার হয়েছে। বেটা জেদে পড়ে হয়তো তার বাহাদুরিটা আমাকে দেখিয়ে দিল। বাবা, তার কি দম আছে! যেভাবে সে আমার সাথে এরকম থাকলো, তার ভালোবাসার বইয়ের প্রকাশ করলো, তার আবেগে যে কি সুন্দর একটা রোমান্টিক মন আছে সে দেখিয়ে দিল। আমিও বুঝে ফেললাম, কিন্তু একদিনও যা, একবারও যা, 1000বারও তা। আর কি করি? স্বামীকে কয়েকটা দিন পরে খুব চাপ সৃষ্টি করলাম, দেখো তুমি যদি বাড়িতে না আসো না, এবার আমি সত্যি তোমার এই বাবাকে একা ফেলে আমি আমার বাবার বাড়িতে চলে যাব, আমার আর একদম ভালো লাগছে না। স্বামী বলল, রিতা একটু ধৈর্য ধারণ করো, এতদিন তো ভালোই ধৈর্যশীল হয়েছিলে, হঠাৎ তুমি এভাবে আমার সাথে এইরকম আচরণ করছো কেন? এমন তাড়াহুড়ো করছো যেন ঘর ভেঙে তুমি বেরিয়ে চলে যাচ্ছ। আমি তো আসবো রে বাবা, হার দেখতে দেখতে 2টা বছর গেলে আমি চলে আসবো, প্রয়োজনে আর না আসবো প্রবাসে, তুমি যদি চাও। তবে টাকা পয়সা খরচ করে আসছি যেহেতু প্রবাসে কাজের জন্যই, তো 5টা বছর পূর্ণ করেই আসি। আমি বললাম, তোমার যা ভালো হয় তুমি তা করো, আমাকে কিছু তুমি বলতে পারবে না। হঠাৎ স্বামী আমার এই কথাটা ধরে বলো, তার মানে কি হয়েছে তোমার? আমি বললাম, কিছু না। তুমি না আমার স্বামী, তোমার কাছে কি ভালো মন্দ 2টো কথা আমি শেয়ার করতে পারি না? বলো, হ্যাঁ 100 বার পারো, কিন্তু অন্য দিনের তুলনা আজকে তোমার মাইন্ডের পরিবর্তন, মনের পরিবর্তন কি হয়েছে সত্যি বলো তো? আমি বললাম, তোমাকে না কাছে পেতে ভীষণ ইচ্ছে করছে, তুমি কেন আমাকে দূরে রেখে এত কষ্ট দিচ্ছ? তখন আমার স্বামী বলল, ও তাই, আচ্ছা ঠিক আছে, এই তো দেখতে দেখতে আর 2টা বছর পেরিয়ে যাবে, একটু ধৈর্যশীল হও। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, ফোনটা কেটে দিলাম। কিন্তু হঠাৎ করেই এই 1 মুহূর্তে ঠাট্টার ছলে যে ভালো লাগাটা আমার মধ্যে
মনের মধ্যে যেন একটা লোভনীয় প্রণব একটা স্বাদ জাগিয়ে তুলল, যেন অনেক দিনের একটা তৃষ্ণা, একটা বাসনা ভেতর থেকে মিটিয়ে গেছে, দূর হয়ে গেছে। মনটার মধ্যে দারুণ উৎফুল্ল কাজ করতো একলা একলাই। হঠাৎ করে আমি নিজে থেকে বললাম, কেন আজকাল দেখছি ভালোই সুস্থ আছেন, আপনার কি কোনো শরীর খারাপ হয় না, আর পেটে ব্যথা হয় না? আমার কথাতে এক নিমেষে সে বুঝে ফেললো, অর্থাৎ আমার শ্বশুর মশাই বলল, হ্যাঁ তুমি কি বলছো আমি বুঝে ফেলছি, কিন্তু পেটের ব্যথা না হলে আর কি করে তোমাকে বলবো যে আমার পেটের ব্যথা হয়েছে? আমি বললাম, তাই? এই আপনি কি আমার ভাষা বোঝেন? বলছে, হ্যাঁ রীতা, আমি অতটা কচি খুকা নয়, আমি বুঝি তুমি কি বলছো। ঠিক আছে, তোমার যদি ভালো না লাগে আমাকে ডাক দিও, তোমার সাথে বসে দুদন্ত কথা বলতে বলতে এক কাপ চা খাওয়া যাবে। তুমি তো আমাকে একদমই সময় দাও না। রাতের খাওয়া দাওয়া শেষ হলে যে যার রুমে চলে গিয়ে ঘুমিয়ে পড়ি। এটা কোনো জীবন হলো? জীবন সংসারে একটু আনন্দ উৎফুল্ল থাকা দরকার, একটু বিনোদন থাকা দরকার। এ সংসারে তুমি আমি ছাড়া কে আছে বলো? কিন্তু তুমি এমনভাবে আমাকে রাখো না যেন কড়া শাসনে। কিন্তু আমি যেভাবে থাকার কথা সেভাবে আসলে তোমার সাথে থাকতে পারছি না। সবই তো বলছি সেদিন, কিন্তু আমারও ব্যাপারটা সেদিন খুব ভালো লেগেছে। তাই তো বলি, আসলে যে সুন্দরী না পৃথিবীতে, আল্লাহবাক তাকে সম্পূর্ণ কিছুতেই সুন্দরী করেছে, কোনো কিছুতে গ্যাপ রাখিনি। তার চাক্ষুষ প্রমাণ তুমি। আমার প্রাণটা ছুঁয়ে গেছে। কি করে বলি আর তোমাকে, কোন মুখে বলবো, সাহসে কোলায় না। রীতা, যদি তুমি বলো মাঝে মধ্যে তোমার সাথে বসে এক কাপ চা খাওয়া যাবে, কি দাওয়াত করবে না? তখন আমি বললাম, আচ্ছা আজকে তাহলে হয়ে যাক এক কাপ চা। আসুন আমার রুমে আসবেন, আপনার সাথে কথায় কথায় আপনার ওই জমানো কিছু কথা শুনবো, তাহলে আপনার মনটাও হালকা হবে, আর এর সাথে গরম 2 কাপ চা দুজনে বসে খাবো। বলো ঠিক আছে। তারপরে রাত যখন 11টা বাজলো, আশেপাশের মানুষের হইহুল্লোর তন্দর যেন নিঃশেষ চুপচাপ হয়ে গেছে। ঠিক সেই টাইমে এসে বলছে, রীতা তুমি কি ঘুমাচ্ছ? আমি বললাম, না আমি ফ্রি আছি, আমি মোবাইলে কাজ করছি, ভিডিও দেখছি, এটা সেটা। বললো, এই সমস্ত কি ভিডিও দেখো তুমি, এগুলো দেখতে নেই। আমি বললাম, দেখুন আমাকে জ্ঞান দেবেন না, জীবনের গল্প এগুলো শুনতে আমার ভীষণ ভালো লাগে আগে পরের থেকেই। এগুলো শুনলে অনেক রকম জ্ঞান হয়। এক একজন এক এক রকম তার মনের বহির প্রকাশ করে, মনের ভাব প্রকাশ করে। আমার কাছে তো ভালোই লাগে। তখন বললো, না না, হ্যাঁ এগুলোর মধ্যে না, হ্যাঁ কেউ কেউ আবার একটু বেশি বেশি বলে, যেগুলা শুনতে নেই, শুনলে মাইন্ডের পরিবর্তন হয়। আমি বললাম, কি আর করব, ভালো লাগে না সেটাও শুনি। এ কথা বলতে সে হেসে দিয়ে বলছে, ওহো হো তাই, ঠিক আছে তো যাও চা করে নিয়ে আসো, আমি তো আসলাম। আমি মোবাইলটা ফেলে উনুন জ্বালিয়ে 2 কাপ গরম চা করে নিয়ে এসে খেতে খেতে বললাম, আজকে কিন্তু আর কোথাও ফেরা হবে না, এখানেই থাকতে হবে, কথায় কথায় রাত কাটিয়ে দেব। আমি বললাম, বুঝতে পেরেছি। তারপরে তার সাথে কথাবার্তা এটা সেটা করতে করতে রাতটাই পুরো কেটে গেল। সেদিনের মতোই হয়তো দুবার তার সাথে আমার এরকম কথাবার্তা চলে, অনেক রকম অনেক কিছুই হয়ে গেছিল। সে তার মন বিনিময় করে, তার ভালোবাসার কথাগুলো আমাকে শেয়ার করে, তার মনের সব কিছুকে, তার কল্পনার কথাগুলোকে, এবং পাশাপাশি আমার ভিতরের যে চাওয়া পাওয়া আর তার ভিতরে যে শূন্যস্থান সে সেটাও পূরণ করে নিল। খুব চালাক ছিল। সব মিলে এইভাবেই আমার স্বামীর যে কটা দিন প্রবাস থেকে না আসলো, ঠিক কতটা দিন এইভাবেই আমরা চলতাম। এক পর্যায়ে আমার স্বামী যখন প্রবাস থেকে বিদেশে আসলো আর শ্বশুরকে বিয়ের কথা বলতেই বললো, হ্যাঁ ছেলে দুটো আসছে, আমি 1 সপ্তাহের মধ্যে তোমাকে তোমার নতুন শাশুড়ি মা এনে দেব। শ্বশুর হঠাৎই যেন পরিবর্তন হয়ে গেল। তারপরে আমরা দেখাশোনা করে একবার ফেরত আসা একটা মেয়েকে আমার শ্বশুরের জন্য নিয়ে এসে বিয়ে শাদিতে তাকে সংসারে বুঝিয়ে দিলাম। আর আমি আমার স্বামীকে আর প্রবাসে পাঠাইলাম না, স্বামীকে নিয়ে চুপচাপ সংসার করতে লাগলাম। আর তাকে একটা কথাই বলেছিলাম, আপনার ছেলে এখন দেশে আছে, আর আপনার ওই আবেগগুণ ভালোবাসার আবেগগুণ কথা
ভালোবাসার বহিঃপ্রকাশ আর আমার সামনে মশাই করবেন না কোনো দিন। পাস্ট ইজ পাস্ট, পিছনে যা ঘটে গেছে যা হয়েছে সেটাকে চিরতরে ভুলে যাবেন। শ্বশুর মায়ের মশাই বলল, হ্যাঁ টিতা, এটা আমারও কথা। এখানে সব কিছু দুমড়ে মুছে মাটিতে পিষে ফেলো। এখন আমি আর সংসার জীবনে পা রাখলাম তোমার নতুন শাশুড়ি মাকে নিয়ে, আর তুমিও আমার ছেলেকে হাতের নাগালে পেয়েছো। সব মিলে তোমার ভিতরেও আর কোনো কষ্ট নেই। এভাবে আমি সুন্দরভাবে আমার স্বামীকে কাছে নিয়ে নতুন করে যেন জীবন পেলাম, সংসার করতে লাগলাম। তো বন্ধুরা, আমার জীবনে ঘটে যাওয়া অনেক স্মরণীয় ঘটনা থেকে এই গল্পটা নিজের হাতে কাল্পনিক চিত্রে নিজে তৈরি করে লিখেছি, স্ক্রিপ্ট লিখে সেখান থেকে নিজের গলায় বাংলা ভয়েস দিয়ে তোমাদের বিদ্যে পরিবেশন করলাম সুন্দর করে। তো জানি না কতটুকু সুন্দর হয়েছে আর কতটুকু এই গল্পটা শুনে তোমাদের ভালো লেগেছে। যদি সত্যি এই গল্পটা শুনে তোমাদের একান্তই ভালো লেগে থাকে, বিন্দুমাত্র বিনোদন পেয়ে থাকো, তাহলে বন্ধুরা আমার এই ছোট্ট চ্যানেল থেকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দাও, শেয়ার করে এই ভিডিওটা অন্যকে দেখার সুযোগ করে দাও। আগামীকাল এর চেয়েও আরও সুন্দর গল্প নিয়ে তোমাদের মাঝে আবারও ফিরছি। ততক্ষণে বন্ধুরা সবাই তোমরা ভালো থাকবে, নিজের স্বাস্থ্যের যত্ন রাখবে, তোমার পরিবারের খেয়াল রাখবে। এই প্রত্যাশায় আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিচ্ছি। গুড বাই।